সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন নিউজ রুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি টুটুল রহমান। আমরা এই অনুষ্ঠানে দেশ এবং দেশের বাইরের বড় একটি ঘটনা নিয়ে আলোচনা করে থাকি, পর্যালোচনা করে থাকি। আজকে আমরা নেপাল প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে গত দুদিন হলে নেপাল অস্থিতিশীল এবং সেখানকার প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন, পর্যালোচনা করছেন দৈনিক সকালবেলার নির্বাহী সম্পাদক জিয়া আহমেদ। জিয়া আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ টুটুল ভাই এবং যারা শুনছেন। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন গত দুদিন ধরে নেপাল অস্থিতিশীল এবং সেখানকার একটা অস্থিরতা এবং সেখানকার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অনেকেই পদত্যাগ করেছেন এবং সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। হঠাৎ করে নেপাল কেন অস্থির হয়ে পড়লো এবং এই ঘটনাটা কিভাবে দেখছেন আপনি? দেখেন টুটুল ভাই, ওইটা দীর্ঘদিন ধরে এরকম একটা ক্রাইসিস চলছিল। বিশেষ করে যখন আপনার ইউটিউব, তারপরে হলো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক সরকার বন্ধ করে দিয়েছে, তখন থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিস যে গ্রুপগুলো ছিল তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। সর্বশেষ অনেকগুলো এর সঙ্গে আরো অনেকগুলো অ্যাক্টিভিটিস যুক্ত হয়েছে। সেখানে সাবেক বিচারপতি উনি যুক্ত হয়েছেন, আইন বিশারদ যারা ছিলেন তারা যুক্ত হয়েছে এবং যারা বিরোধী দলগুলো ছিল সবাই কিন্তু সেই বিক্ষোভকে যোগান দিয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি কিন্তু নেপালের এই ভয়াবহ আকার ধারণ করেছে। আজকে 3 দিন ধরে ইতিমধ্যে কিন্তু 20 জন লোক নিহত হয়েছে। পাবলিক যারা বিক্ষোভকারী ছিল তারা নিহত হয়েছে এবং সেখানে মন্ত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে তাদেরকে গণহারে পিটানো হয়েছে, মারধর করা হয়েছে। এবং যাকে যেখানে পেয়েছে, অনেকে দেখলাম যে আপনার একতলা থেকে লাফ দিয়েছে, বেড়িবাঁধ থেকে লাফ দিয়েছে এবং নদীতে ঝাঁপ দিয়েছে। সেখানে গিয়েও কিন্তু তারা রেহাই পায়নি। এটা এখন বর্তমানে অস্থির একটা নেপাল হিসাবে বিবেচনা করা হচ্ছে। আপনি অনেকেই বলছেন যে এই ঘটনার সঙ্গে বাংলাদেশের সরকার পতনের একটা মিল রয়েছে এবং সেভাবেই সেখানকার প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। তাহলে কি আপনার, এবং যে কথাটি উঠছে যে বিভিন্ন দেশের সরকার পতনে একটা অশুভ শক্তি কাজ করছে, আপনারও কি তাই মনে হয়? আমার মনে হয় এটা দেখেন, এটা শুধু বাংলাদেশ না, আপনি তো বাংলাদেশ হলো সাম্প্রতিককালের যে ঘটনাটা ঘটলো, এর আগেও কিন্তু শ্রীলঙ্কায় এই ঘটনাটা ঘটেছে। শ্রীলঙ্কা যেমন ভাবে সংসদ ভবন লুট হয়েছে, বিরোধী দলগুলোকে রাস্তায়, এমপি থেকে শুরু করে মন্ত্রীদেরকে যেমন রাস্তায় পেটানো হয়েছে, বাংলাদেশে হয়তো বা সেই প্রেক্ষাপটটা তৈরি হয় নাই। এমপিদেরকে কিংবা মন্ত্রীদেরকে ধরা হয় নাই, পরবর্তীতে তাদেরকে ধরা হয়েছে, কিন্তু তাদের উপর যে শারীরিক আক্রমণ সেটা কিন্তু হয় নাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা ছিল টোটালি ভিন্ন। সেখানে কিন্তু যেমন নেপালে যে বিষয়টা আসছে সেটা হলো যে তাদের এমপি মন্ত্রীদের দুর্নীতির যে দাবিটা উঠেছিল, কিন্তু বাংলাদেশের যে ইস্যুটা ছিল সেটা কিন্তু এক কোঠা আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীতে যে বিরোধী শক্তিগুলো যারা ছিল তারা কিন্তু একত্রিত হয়ে শেখ হাসিনা সরকারকে যে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। অনুরূপভাবে শ্রীলঙ্কার সেই ঘটনা ঘটেছে, নেপালে ঘটেছে। কেন এটা দেখেন, এই আমাদের যে এশিয়ার যে দেশগুলো মোটামুটি ভাবে দেখা গেল যে প্রত্যেকটা রাষ্ট্রে অস্থির, এবং আপনি ইতিমধ্যে সিঙ্গাপুরকে নিয়ে বলতে পারেন, সিঙ্গাপুরে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে। জানেন এটা শেষ পর্যন্ত আর কোন কোন রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে। আচ্ছা, এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, আপনার তরুণরা, এরা জেনজি হিসেবে পরিচিত। আসলে আমরা সরকার পতন বা সরকার আন্দোলনের পরে যে সহিংসতাটা দেখতে পাচ্ছি, এটা আসলে কতটা গ্রহণযোগ্য? আমার মনে হয় যে এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। কারণ যে প্রেক্ষাপটে আমার মনে হয় যে তরুণরা যদি সেই দিকে জোর দিতেন, যেটা হলো যে কেউ যদি দুর্নীতি করে থাকে ওই দুর্নীতির সিস্টেমটাকে কিভাবে কমানো যায়, কেউ যদি অন্যায় করে সেটাকে কিভাবে কমানো যায়, কিংবা রাষ্ট্রীয়ভাবে যদি সেটাকে মানে একটা রাষ্ট্রকে স্কলাপ করে দেওয়ার জন্য যদি কিভাবে মানে যে দাবিটা তুলে সেটা যদি পূরণ করা যায়, আমার মনে হয় যে সেটা সবচেয়ে বেটার হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা সরকারে থাকে এবং সরকারের বাইরে যারা থাকে এবং যারা তাদের নিজস্ব দাবি দাওয়া, ছোট্ট দাবি দাওয়া নিয়ে যখন একত্রিত হয়, তখন পাশাপাশি অন্য গ্রুপগুলো এখানে এসে এক হয়। তাহলে দেখা গেল যে বিরোধী যে যারা অ্যাক্টিভিটিস ছিল বিভিন্ন ছোটখাটো দাবি নিয়ে, তাদের দাবি আদায় করার জন্য এবং সরকারকে ফেলে দেওয়ার জন্য
ক্ষমতাচ্যুত করার জন্য তারা কিন্তু একভূত হয়ে আন্দোলন করে। এবং দেখবেন প্রত্যেকটা রাষ্ট্রে যখন এই আন্দোলনগুলো যখন একটার পর একটা দানা বাঁধতে শুরু করে এবং ভয়াবহ আকার ধারণ করে, তখন কিন্তু সরকারের আর কোনো পথ থাকে না। যেমন ঘটেছে বাংলাদেশ, যেমন ঘটেছে শ্রীলঙ্কা, এখন নেপালে ঘটেছে এবং সিঙ্গাপুরে হয়তো বা যে অদূর ভবিষ্যতে ঘটার একটা সমূহ সম্ভাবনা আছে। তাহলে নেপালের গন্তব্য এখন কোন দিকে বলে মনে করছেন আপনি? আমার মনে হয় যে গন্তব্য এটা প্রত্যেক সরকারকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর দাবিটার আমার মনে হয় যে এইভাবে দাবি ওঠার পরে সতর্ক থাকতে হবে যে এই দাবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্লাস যে সরকারের যে উইংস গুলো থাকবে তারা কিভাবে এটাকে মোকাবেলা করবে, এটা অবশ্যই মানে সিরিয়াস ভাবে দেখাশোনা করতে হবে। প্লাস হলো জনগণের দাবিটা বুঝতে হবে, বিরোধী দলের দাবিটা তাদের নজর রাখতে হবে। এই বিষয়গুলো যদি সুস্পষ্টভাবে নজর না রাখে, আমার মনে হয় যে প্রত্যেক সরকারি, যে কোনো সরকারি আসুক না কেন, এটা তাদের জন্য একটা অ্যালার্মিং হিসেবে কাজ করবে। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ নেপাল নিয়ে কথা বলছিলাম। সামনের দিনগুলোতে আবার আমরা নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ টুটুল ভাই, এবং যারা শুনেছেন অসংখ্য ধন্যবাদ।